হাই অল গভর্নমেন্ট জব অ্যাসপিরেন্টস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল যে স্টাডিজ ফর গভর্নমেন্ট জবস। আজ আমরা ডিসকাস করব আরআরবি এনটিপিসি প্রিভিয়াস ইয়ার কোশ্চেন পেপার 2016 সালে তোমাদের যে এনটিপিসি এক্সামগুলো হয়েছিল সেখানে আরেকটা শিফট 5, সেটা আমি সেট 5 নাম দিয়েছি। এই শিফটে টোটাল 100 প্রশ্ন ছিল, তার মধ্যে তোমার 36 তোমার জিকে এবং জেনারেল সায়েন্স মিক্স করে প্রশ্ন ছিল এবং কারেন্ট অ্যাফেয়ার্স 4টি ছিল, সেটা যেটা এর সাথে আমি অ্যাড করিনি, কারণ তখনকার কারেন্ট অ্যাফেয়ার্স এখন আর তোমাদের কোনো কাজে লাগবে না। তো এই জিকে এবং জেনারেল সায়েন্স মিলে যে প্রশ্নগুলো এসেছিলো সেগুলো আমরা ডিসকাস করব এবং এই ভিডিওর ডিসক্রিপশনে দেখবে যে 100 মার্কসের যে পেপারটা থেকে এই কোশ্চেনটা বানিয়েছি ওটা পুরো ইংলিশ ভার্সনের পেপার ছিল, তো সেটা তোমরা ডাউনলোড করে নেবে 100 মার্কসের। সেখানে ম্যাথ এবং রিজনিংগুলো অবশ্যই প্র্যাকটিস করে নেবে নিজে, এবং আমি জিকে জেনারেল সায়েন্সগুলো বাংলাতে তোমাদের জন্য ট্রান্সলেট করে দিচ্ছি, ঠিক আছে? তো ফার্স্ট প্রশ্ন দেখো কী এসেছিলো, এবং এর সাথে আমি তোমাদের কিছু একটু এক্সট্রা ডিটেলসও বলে দেবো যেটাতে একটু টাইম লাগবে, ঠিক আছে? ভিডিও একটু বড় হতে পারে। ফার্স্ট প্রশ্ন দেখো, স্বাভাবিক কথোপকথনে নয়েজ লেভেল কত হয়? তো এই প্রশ্নটি ছিল প্রথম প্রশ্ন। তো এটার অ্যান্সার হচ্ছে 60 ডেসিবেল পর্যন্ত স্বাভাবিক কথোপকথনের নয়েজ লেভেল হয়ে থাকে। এবার একটা জিনিস এখানে মনে রাখবে, মানুষ কানে সাধারণত 20 থেকে 20,000, ঠিক আছে, 20,000 হার্টজ পর্যন্ত শব্দ বা কম্পাঙ্কের শব্দ শুনতে পায়, ঠিক আছে, 20 থেকে 20,000, এবং 0 থেকে 120 ডেসিবেল পর্যন্ত মানুষ কানে মানে নিতে পারে একটা মানুষ, ঠিক আছে, 0 থেকে 120 পর্যন্ত। কিন্তু 85 ডেসিবেলের উপরই যখন তোমার এই নয়েজ লেভেলটা উঠে যায় তখন মানুষের কানের পক্ষে খুবই ক্ষতিকারক, ঠিক আছে? তাহলে সেখান থেকে তুমি যদি আন্দাজ করে এটা অ্যান্সার করতে পারো তাহলে 60 ডেসিবেলে এটা স্বাভাবিক কথোপকথনে নর্মাল মানে কনভারসেশনের তোমার নয়েজ লেভেল হয়ে থাকে। এরপর যেটা তোমাদের জেনে রাখা দরকার, যখনই এই নয়েজ লেভেলটা 20,000-এর উপরে চলে যাবে, 20,000 হার্টজের, ঠিক আছে, এর উপরে চলে যাবে, তখনই সেটা মানে মানুষের কানের পক্ষে শোনা সম্ভব নয়, কারণ এটা অত্যন্ত দ্রুত হয়ে পড়ে এবং এটাকেই বলা হয় আলট্রাসোনিক, ঠিক আছে, আলট্রাসোনিক বলা হয়, আলট্রাসোনিক। এবং এটা একমাত্র কুকুর, বিড়াল, বাদুড় এবং ছোট্ট শিশুরা এরা একমাত্র এগুলো শুনতে পারে। এবং আরেকটা সাউন্ড যেটা হচ্ছে ইনফ্রাসোনিক, ঠিক আছে, ইনফ্রাসোনিক এটা হচ্ছে তোমার 20 হার্টজের নিচে, 20,000 হার্টজের উপরে হলে আলট্রাসোনিক এবং 20 হার্টজের নিচে হলে ইনফ্রাসোনিক। এবং 20 মানুষের কানে যেটা শুনতে পারে 20 থেকে 20,000, তাহলে 3 ধরনের হয়ে গেল, তোমরা বুঝতে পেরে গেলে পুরো ব্যাপারটা। এরপর দেখো, একটি চেক ইস্যু হবার পর কতদিন পর্যন্ত সেটা বৈধ থাকে? তো একটা চেক ইস্যু হবার পর সেটি 3 মাস পর্যন্ত বৈধ থাকে। কেন্দ্রীয় সরকার দ্বারা শুরু গঙ্গা অ্যাকশন প্ল্যান এর মূল লক্ষ্য কী ছিল? তো এর মূল লক্ষ্য ছিল গঙ্গা নদীর দূষণমুক্ত করা, গঙ্গা নদীকে, ঠিক আছে? তো অপশন বি হচ্ছে এটার অ্যান্সার। নেক্সট দেখো, খুব ইজি একটা প্রশ্ন, বায়ুতে নাইট্রোজেনের পরিমাণ কত? তো আমরা সবাই জানি বায়ুতে নাইট্রোজেনের পরিমাণ হচ্ছে 78%। 1972 সালে ভারত ও পাকিস্তানের মধ্যে সিমলা চুক্তি কোথায় স্বাক্ষরিত হয়েছিল? তো এটি স্বাক্ষরিত হয়েছিল বার্নেস কোর্টে, অপশন এ হচ্ছে এটার অ্যান্সার। যে উপকরণটি একটি নির্দিষ্ট ডিগ্রি পর্যন্ত তাপমাত্রা নিয়ন্ত্রণে ব্যবহৃত হয় সেটি হলো কোনটি? তো সেটি হচ্ছে থার্মোস্ট্যাট। তো তোমরা এটা কমেন্ট করে জানাবে পাইরোমিটার যন্ত্রের সাহায্যে কী মাপা হয়, খুব ইম্পর্টেন্ট, তোমরা এটা কমেন্ট করে জানাবে। নেক্সট দেখো, চাপ মাপা হয় কি? এখানে তোমাদের রিলেশনটা বলে দিয়েছে। তো চাপ ইকুয়াল টু কীভাবে তুমি এটা বার করবে? তো এটার জন্য তোমাকে আমার ফিজিক্সের ডেসক্রিপটিভ ক্লাসগুলো অবশ্যই দেখতে হবে, ভিডিও ডেসক্রিপশনে আমি প্লেলিস্ট দিয়ে থাকবো, সেটা দিয়ে দেখলেই তোমরা এটা অ্যান্সার ইজিলি করতে পারবে, ঠিক আছে? চাপ বার করা হয় কি? টোটাল ফোর্স, চাপ ইকুয়াল টু ফোর্স বাই এরিয়া হয়। ফোর্স মানে কি? বল। এরিয়া মানে কি? এরিয়া মানে হচ্ছে ক্ষেত্রফল, ঠিক আছে? তাহলে অপশন অনুযায়ী এখানে অ্যান্সার কি হচ্ছে? অপশন সি, বল বাই ক্ষেত্রফল হচ্ছে চাপ। চাপের এসআই একক কি? চাপের এসআই একক হচ্ছে পাস্কাল, ঠিক আছে, পাস্কাল। এবং 1 পাস্কাল ইকুয়াল টু তুমি কি লিখতে পারো? 1 পাস্কাল ইকুয়াল টু তুমি লিখতে পারো নিউটন পার মিটার স্কোয়ার। এবার তুমি এটা বলবে নিউটন পার মিটার স্কোয়ার কীভাবে মনে রাখবো? ফার্স্ট দেখো, এই রিলেশনটা দেখি তুমি বুঝতে পারবে। বল বাই ক্ষেত্রফল মানে হচ্ছে ফোর্স বাই এরিয়া। ফোর্সের ইউনিট কি? নিউটন হয়, আর এরিয়ার ইউনিট হচ্ছে মিটার স্কোয়ার বা কিলোমিটার স্কোয়ার, ঠিক আছে? তো তাহলে এখান দিয়েই চলে আসছে নিউটন পার মিটার স্কোয়ার, ঠিক আছে? 1 পাস্কাল সমান নিউটন পার মিটার স্কোয়ার, এটা মনে রাখবে। এরপর দেখো, ছোট ও বড় মানবতন্ত্র বা ছোট ইন্টেস্টাইন এবং বড় ইন্টেস্টাইনের মধ্যে কোনটি দীর্ঘতম?
তো এইগুলির মধ্যে দীর্ঘতম হচ্ছে স্মল ইন্টেস্টাইন, অপশন এ হচ্ছে এটার অ্যান্সার। ইন্টারন্যাশনাল ম্যারিটাইম অর্গানাইজেশন কিসের সাথে সম্পর্কিত? তো ইন্টারন্যাশনাল ম্যারিটাইম অর্গানাইজেশন এটি সমুদ্র দূষণের সাথে সম্পর্কিত, অপশন বি হচ্ছে এটার অ্যান্সার। অ্যাস্ট্রোস্যাট ভারতের প্রথম কি? তো অ্যাস্ট্রোস্যাট হচ্ছে ভারতের প্রথম স্পেস অবজারভেটরি, অপশন সি হচ্ছে এটার অ্যান্সার। এবার 11 নম্বর প্রশ্ন দেখো, ইন্ডিয়ান ন্যাশনাল মুভমেন্ট থেকে দিয়েছে, গান্ধী আরউইন চুক্তি কবে স্বাক্ষরিত হয়েছিল? তো দেখো গান্ধী আরউইন চুক্তি এটা স্বাক্ষরিত হয়েছিল 1931 সালে। এবার এখানে তোমাকে কিছুটা ইতিহাস জানতে হবে। আশা করি রাউন্ড টেবিল বৈঠক সম্বন্ধে সবাই শুনেছো। টোটাল 3টে রাউন্ড টেবিল বৈঠক হয়েছিল বা গোল টেবিল বৈঠক বলা হয় বাংলাতে, ঠিক আছে। ফার্স্ট হয়েছিল 1930 সালে, সেকেন্ড হয়েছিল 1931 সালে, থার্ড হয়েছিল 1932 সালে, ঠিক আছে। গান্ধী আরউইন চুক্তি হয়েছিল এই 1931 সালে, যে দ্বিতীয় গোল টেবিল বৈঠক হয়েছিল তার আগে। এটা হয়েছিল 5 মার্চ, ঠিক আছে, 5 মার্চ 1931-এ এই তোমাদের গান্ধী আরউইন চুক্তিটা হয়েছিল। এবং 1931 সালে দ্বিতীয় গোল টেবিল বৈঠক হয়েছিল সেপ্টেম্বর টু ডিসেম্বর মান্থে, ঠিক আছে। সেপ্টেম্বর টু ডিসেম্বর মান্থ, এই 3 মাস ধরে 1931 সালে গান্ধী আরউইন দ্বিতীয় গোল টেবিল বৈঠক হয়েছিল। তাহলে প্রথম গোল টেবিল বৈঠক হয়েছিল 1930 সালে, দ্বিতীয় হয়েছিল 1931 এবং তৃতীয় হয়েছিল 1932। এবার এখানে একটা প্রশ্ন তোমাদের চলে আসতে পারে, বলবে যে গান্ধীজি কোন গোল টেবিল বৈঠকে উপস্থিত ছিলেন? তো এটা মনে রাখবে, গান্ধীজি একমাত্র একটা গোল টেবিল বৈঠকে উপস্থিত ছিলেন, সেটা হচ্ছে দ্বিতীয় গোল টেবিল বৈঠক। এবং আরেকটা প্রশ্ন আসতে পারে যে বলবে কে, অপশন 4টে অপশন দিয়ে দেবে, বলবে এদের মধ্যে কে 3টে গোল টেবিল বৈঠকেই উপস্থিত ছিলেন, ঠিক আছে। তো 1930, 31, 32 3টে গোল টেবিল বৈঠকে উপস্থিত ছিলেন। দুজন ব্যক্তি আছে এমন যারা এই 3টে রাউন্ড টেবিল গোল কনফারেন্সটায় অ্যাটেন্ড করেছিল। এক হচ্ছে তেজ বাহাদুর সাপরু এবং দ্বিতীয় ব্যক্তি হচ্ছেন বি.আর. আম্বেদকর। তো বি.আর. আম্বেদকর অপশানটাই বেশিরভাগ তোমাদের অপশানে থাকবে, ঠিক আছে। আর কোনো আশা করি ডাউট নেই তোমাদের। ভারতে প্রথম কোন ব্যাংকটি স্থাপিত হয়েছিল? তো ভারতে প্রথম যে ব্যাংকটি স্থাপিত হয়েছিল সেটা হচ্ছে ব্যাংক অফ হিন্দুস্তান। কত সালে স্থাপিত হয়েছিল? এটি হয়েছিল 1770 সালে। তোমরা এটা কমেন্ট করে জানাবে যে এই যে ইম্পেরিয়াল ব্যাংক এটার বর্তমান নাম কি? আশা করি সবাই জানো এটা। নেক্সট দেখো, কোনটি স্পেস বেস আগুমেন্টেশন সিস্টেম? তো এইগুলোর মধ্যে হচ্ছে গগন, অপশন বি হচ্ছে এটার অ্যান্সার। টাকার চিহ্ন, এই যে টাকার এই চিহ্নটা দেখতে পাচ্ছ, এটা হলো কোন অক্ষরে লেখা? তো এটা খুবই ইন্টারেস্টিং একটা প্রশ্ন, এটা অ্যান্সার আমিও নিজে ভুল করেছিলাম। তো এটার অরিজিনাল অ্যান্সার হচ্ছে টাকার চিহ্নটা হচ্ছে রোমান এবং দেবনাগরী অক্ষরের মিলিত রূপ, অপশন ডি হচ্ছে এটার অ্যান্সার। নেক্সট দেখো, ওড ওয়ান আউট দিয়ে একটা প্রশ্ন ছিল, লাক্ষাদ্বীপ, পুডুচেরি, নিকোবর, আন্দামান। তো এটা অফিসিয়াল যেটা অ্যান্সার দিয়েছে সেটা হচ্ছে পুডুচেরি, অপশন বি হচ্ছে এটার অ্যান্সার। এবার দেখো, ইসরো থেকে একটা প্রশ্ন চলে এসছে, ইসরো এর হেডকোয়ার্টার কোথায় অবস্থিত? তো আমরা সবাই জানি ইসরোর হেডকোয়ার্টার অবস্থিত হচ্ছে ব্যাঙ্গালোরে। তার সাথে যেটা জেনে রাখা দরকার, ইসরো কবে এস্টাবলিশ হয়েছিল? ইসরো এস্টাবলিশ হয়েছিল 15 আগস্ট, ভারতের স্বাধীনতা দিবসের দিন 1969 সালে। 1969 সালে 15 আগস্ট ইসরো এস্টাবলিশ বা স্থাপিত হয়েছিল। এবং আরেকটা জিনিস যেটা তোমাদের জেনে রাখা দরকার, ইসরোর বর্তমান তোমার চেয়ারপারসন বা সেক্রেটারি যা বলবে সেটা হচ্ছেন কে শিবান। কে শিবান হচ্ছেন বর্তমান সেক্রেটারি অ্যান্ড চেয়ারপারসন অফ ইসরো। আরেকটা জিনিস ইসরো সম্বন্ধে যেটা তোমাদের জেনে রাখা দরকার, ইসরো তাদের প্রথম স্যাটেলাইট বা প্রথম উপগ্রহ যেটা পাঠিয়েছিল সেটার নাম হচ্ছে আর্যভট্ট। কবে পাঠিয়েছিল? 1975 সালে। খুব ইম্পর্টেন্ট, 1975 সালে 19শে এপ্রিল, ঠিক আছে। এবং এটা কোথা থেকে পাঠানো হয়েছিল? এটা পাঠানো হয়েছিল সোভিয়েত ইউনিয়ন থেকে। তখন ভারতের পাঠানোর কোনো ব্যবস্থা ছিল না, তো সেটা কোথা থেকে লঞ্চ করা হয়েছিল? লঞ্চ করা হয়েছিল সোভিয়েত ইউনিয়ন থেকে। তাহলে আশা করি, এবং এটা আর্যভট্টর নামকরণ হয়েছিল কারণ বিখ্যাত মানে গণিতজ্ঞবিদ আর্যভট্টের নাম অনুসারে এটা নাম করা হয়েছিল, ঠিক আছে। আশা করি ইসরো থেকে এর বাইরে আর প্রশ্ন আসবে না। এবার তারপরে 17 নম্বর প্রশ্ন, মানুষের নখ কী দ্বারা তৈরি? তো মানুষের নখ হচ্ছে কেরাটিন দ্বারা তৈরি, অপশন ডি হচ্ছে এটার অ্যান্সার। এবার দেখো নেক্সট পেজ, কাশ্মীরের পূর্ব দিকে সীমানা কোনটি? তো কাশ্মীরের পূর্ব দিকে সীমানা হচ্ছে লাদাখ রিজিয়ন, অপশন ডি হচ্ছে এটার অ্যান্সার। প্যারাসিটামল ওষুধ হলো কি? তো প্যারাসিটামল ওষুধ হচ্ছে বেদনানাশক ও জ্বররোধী ওষুধ, অপশন সি হচ্ছে এটার অ্যান্সার।
1989 সালে সচিন টেন্ডুলকার তার প্রথম টেস্ট ম্যাচ খেলেছিল কোথায়? তো 1989 সালে সচিন টেন্ডুলকার তার প্রথম টেস্ট ডেবিউট করেছিল কোথায়? করাচি, পাকিস্তানে। অপশন এ হচ্ছে এটার অ্যান্সার। উইন্ডোজ কিবোর্ডের মধ্যে কোন কিয়ের দ্বারা বেশিরভাগ ব্রাউজারকে ফুল স্ক্রিন মোড করা যায়? তো এটির অ্যান্সার কি হচ্ছে? এটির অ্যান্সার হচ্ছে F11। F11 এই কিটা টিপলে বেশিরভাগ ব্রাউজারকে ফুল স্ক্রিন মোডে করা যায়। তার সাথে মনে রাখবে F12 এটা কিসে ব্যবহৃত হয়? এটা MS অফিসে ওপেন সেভ অ্যাজ ডায়ালগ বক্স হিসাবে কাজে লাগে। F12 MS অফিস যখন তোমরা ইউজ করো তখন দেখবে ওপেন সেভ অ্যাজ ডায়ালগ বক্স থাকে, তো সেটা F12 কি দ্বারা ওপেন করা হয়ে থাকে। ঠিক আছে, নেক্সট দেখো কোনটির মাধ্যমে HIV টেস্ট করা হয়? তো এটা আমরা সবাই জানি এলিসা টেস্টের মাধ্যমে HIV টেস্ট করা হয়ে থাকে। এয়ার কোয়ালিটি ইন্ডেক্স হলো কি? তো এয়ার কোয়ালিটি ইন্ডেক্স হলো একটি নাম্বার, মানে ইন্ডেক্স থাকলেই তো আমরা ভারতে বিভিন্ন র্যাঙ্ক যেগুলো ইউজ করি, তো সেগুলো একটা নাম্বার। ঠিক আছে, তোমরা এটা কমেন্ট করে জানাবে আর্দ্রতা মাপক যন্ত্র কোনটি, কোনটির মাধ্যমে আমরা আর্দ্রতা মাপা হয়? অবশ্যই কমেন্ট করে জানাবে, তোমরা সবাই জানো অ্যান্সার। স্বাধীন ভারতের প্রথম উপপ্রধানমন্ত্রী কে? তো স্বাধীন ভারতের প্রথম ডেপুটি প্রাইম মিনিস্টার। প্রথম উপপ্রধানমন্ত্রী মানে হচ্ছে ডেপুটি প্রাইম মিনিস্টার। তো ভারতের প্রথম ডেপুটি প্রাইম মিনিস্টার হচ্ছেন সর্দার বল্লভভাই প্যাটেল। এবং চক্রবর্তী রাজা গোপালাচারী ইনি হচ্ছেন লাস্ট গভর্নর জেনারেল অফ ইন্ডিয়া। ঠিক আছে, এবং ফার্স্ট গভর্নর জেনারেল হচ্ছে লর্ড মাউন্টব্যাটেন, এবং লাস্ট গভর্নর জেনারেল অফ বেঙ্গল হচ্ছে ইন্ডিয়া হচ্ছেন চক্রবর্তী রাজা গোপালাচারী। এটা একটু কনফিউজ হবে না। ধর্ম নিরপেক্ষতা মানে কি? তো ধর্ম নিরপেক্ষতা মানে হচ্ছে ধর্ম ও উপাসনার স্বাধীনতা। অপশন ডি হচ্ছে এটার অ্যান্সার। অফিসিয়াল অ্যান্সার কিন্তু এটা অ্যান্সার দেওয়া আছে। ঠিক আছে, তো জাতীয় বিজ্ঞান দিবস ন্যাশনাল সায়েন্স ডে কবে পালন করা হয়ে থাকে? তো প্রত্যেক বছর ন্যাশনাল সায়েন্স ডে পালন করা হয় 28 ফেব্রুয়ারি, 28শে ফেব্রুয়ারি। এবং এই 2019 সালে এর থিম হচ্ছে সায়েন্স ফর পিপল অ্যান্ড পিপল ফর সায়েন্স। আরেকবার বলে দিচ্ছি, সায়েন্স ফর পিপল অ্যান্ড পিপল ফর সায়েন্স। এরপর দেখো বিখ্যাত নেকচাঁদ রক গার্ডেন কোথায় অবস্থিত? তো বিখ্যাত নেকচাঁদ রক গার্ডেন এটি অবস্থিত হচ্ছে চণ্ডীগড়ে। তার সাথে শ্রীনগরে মনে রাখবে মুঘল গার্ডেন নামে একটি খুব ফেমাস গার্ডেন আছে। এবার এখানে ওড ওয়ান আউট দিয়েছে মনিটর, কিবোর্ড, ওয়েবক্যাম, মাউস। তো এটার অ্যান্সার কি হচ্ছে? এটার অ্যান্সার হচ্ছে মনিটর। ঠিক আছে, অপশন এ হচ্ছে এটার অ্যান্সার। মহারত্ন কাকে বলা হয়ে থাকে? তো মহারত্ন যেটা অ্যান্সার হচ্ছে সেটা হচ্ছে সেন্ট্রাল পাবলিক সেক্টর এন্টারপ্রাইজ, এদেরকে বলা হয় মহারত্ন। অপশন বি হচ্ছে এটার অ্যান্সার। ASCII এর সম্পর্কে কোনটি সত্য? তো এটার মধ্যে যেটি সত্য সেটা হচ্ছে এটি হচ্ছে একটি ক্যারেক্টার এনকোডিং স্কিম। অপশন ডি হচ্ছে এটার অ্যান্সার। প্রথম অলিম্পিক গেমস কোথায় অনুষ্ঠিত হয়েছিল? তো অলিম্পিক গেমস সম্বন্ধে কিছু ডিটেলস আমি তোমাদের বলে দিচ্ছি, যেটা তোমাদের হয়তো কাজে লাগবে। দেখো, প্রথম অলিম্পিক গেমস খেলা হয়েছিল গ্রিসের এথেন্সে। এখানে গ্রিসের নাম দিয়েছে, গ্রিসের এথেন্সে খেলা হয়েছিল কবে? 1896 সালে। ঠিক আছে, এবং রিসেন্টলি যেসব অলিম্পিক্স গেমগুলো হয়েছে সেখান থেকে তোমাদের ডাইরেক্ট চলে আসতে। অলিম্পিক গেম সাধারণত দু ধরনের হয়, এক হচ্ছে সামার অলিম্পিক আর একটা হচ্ছে উইন্টার অলিম্পিক। রিসেন্টলি যে উইন্টার অলিম্পিক হলো 2018 সালে, সেটা হচ্ছে উইন্টার অলিম্পিক। ঠিক আছে, কোথায় হলো? পিয়াংচাং। ঠিক আছে, এবং 2022 সালে যেটা হবে সেটা কোথায় হচ্ছে? 2022 সালে সেটা হচ্ছে বেজিং। ঠিক আছে, এটা মনে রাখলে। এবার আমরা চলে আসি সামার অলিম্পিক। সামার অলিম্পিক লাস্ট হয়েছিল কবে? 2016-তে। কোথায় হয়েছিল? রিও ডে জেনেরিও। ঠিক আছে, রিও ডে জেনেরিওতে হয়েছিল। এবার 2020-তে কোথায় হবে সামার অলিম্পিক? 2020-তে হচ্ছে টোকিও। ঠিক আছে, এটা মনে রাখবে। 2024 হবে প্যারিসে। ঠিক আছে, এবং 2028 হচ্ছে লস অ্যাঞ্জেলেস। তো এটা মনে রাখবে। ঠিক আছে, এই হয়ে গেলো অলিম্পিক সম্বন্ধে ডিটেলস। এবার দেখো কমনওয়েলথ গেমস থেকে একটা প্রশ্ন আসছে। তো কমনওয়েলথ গেমসে কত বছর অন্তর অনুষ্ঠিত হয়? এটা আমরা সবাই জানি যে কমনওয়েলথ গেমস 4 বছর অন্তর অনুষ্ঠিত হয়। এবার দেখো কমনওয়েলথ গেমস প্রথম হয়েছিল 1930 সালে। কোথায় হয়েছিল? কানাডাতে। ঠিক আছে, এটা একটু লিখে রাখবে, কানাডাতে প্রথম হয়েছিল। এবার 2018 সালে যে কমনওয়েলথ গেমস হলো সেটা কোথায় হয়েছিল? সেটা হয়েছিল গোল্ড কোস্ট, কুইন্সল্যান্ড, অস্ট্রেলিয়াতে এখানে। এবং তারপরে 2022 সালে কোথায় হবে? ব্রিংহাম, ইংল্যান্ডে। ঠিক আছে,
এবার এখান থেকে আরেকটা প্রশ্ন যেটা আসতে পারে 2018-তে ভারতের পজিশন কত ছিল। তো ভারতের মেডেল তালিকা অনুযায়ী পজিশন ছিল থার্ড। তার মধ্যে ভারত টোটাল 66টি মেডেল জিতেছিল, তার মধ্যে 26টি গোল্ড মেডেল জিতেছিল, 20টি সিলভার জিতেছিল এবং 20টি ব্রোঞ্জ মেডেল জিতেছিল। এবার আরেকটা প্রশ্ন যেটা তোমাদের চলে আসতে পারে, কমনওয়েলথ গেমসে ওপেনিং ফ্ল্যাগ বিয়ারার কে ছিল। ওপেনিং সেরেমনিতে ফ্ল্যাগ বিয়ারার ছিলেন পিভি সিন্ধু, ঠিক আছে, পিভি সিন্ধু। এবং ক্লোজিং সেরেমনিতে তোমার ফ্ল্যাগ বিয়ারার ছিল কে, ম্যারি কম, ঠিক আছে। এই ছিল সমস্ত ডিটেলস। এরপর নেক্সট প্রশ্ন তোমাদের যেটা আসবে, ক্রিকেট ওয়ার্ল্ড কাপ 2023 কোথায় অনুষ্ঠিত হবে। দেখো রিসেন্টলি হচ্ছে কোথায়, ইংল্যান্ড অ্যান্ড ওয়েলসে, এবং 2023-এ কোথায় হবে, ভারতে। অপশন এ হচ্ছে এটার অ্যান্সার। এবার দেখো নেক্সট পেজ, এখানে প্রশ্ন দিয়েছে দেখো নিম্নোক্তগুলির মধ্যে কোনটি কেন্দ্রশাসিত অঞ্চল নয়। তো আমরা সবাই জানি সিকিম কোনো কেন্দ্রশাসিত অঞ্চল নয়, ঠিক আছে। এরপর দেখো নিম্নলিখিত কোনটি একটি ব্লিচিং এজেন্ট নয়। তো এগুলির মধ্যে হাইড্রোজেন সালফাইড কোনো ব্লিচিং এজেন্ট নয়। এবং লাস্ট প্রশ্ন, চৌরি চৌরার ঘটনার ফলে কোন আন্দোলন বন্ধ করে দেওয়া হয়েছিল। তো চৌরি চৌরার ঘটনার ফলে যে আন্দোলনটি বন্ধ করে দেওয়া হয়েছিল সেটা হচ্ছে অসহযোগ আন্দোলন, নন কর্পোরেশন মুভমেন্ট। তার সাথে মনে রাখবে খিলাফত আন্দোলন কখন হয়েছিল, 1919 থেকে 1922 বা 22-24, ঠিক আছে। ভারত ছাড়ো আন্দোলন কখন হয়েছিল, মানে যে ভারত ছাড়ো আন্দোলন হচ্ছে কুইট ইন্ডিয়া মুভমেন্ট, 1942, খুব ইম্পর্টেন্ট, এটাই বেশিরভাগ প্রশ্নে আসে। অসহযোগ আন্দোলন কখন হয়েছিল, 1920 থেকে 1922 পর্যন্ত। এই 1922-এ কী হয়েছিল, তখন মানে খুবই একটা ইউপির একটা তোমাদের যে পুলিশ স্টেশন ছিল সেটাতে মানে এতটাই অবস্থা খারাপ হয়ে গেছে তখন, সেই পুলিশ স্টেশনের মানে যারা পুলিশ ছিল তাদের জ্যান্ত ওই পুলিশ স্টেশনের মধ্যে আগুন ধরে দেওয়া হয়েছিল, ঠিক আছে। মানে যারা ভেতরে ছিল যসব পুলিশগুলা সবাই মারা গেছিলো, ঠিক আছে। এরপরে এই অসহযোগ আন্দোলনটাকে প্রত্যাহার করে নেওয়া হয়েছিল, ঠিক আছে। এই ছিল সমস্ত ডিটেলস। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে দেবে। অ্যান্ড থ্যাংক ইউ ফর ওয়াচিং।